আগের ভিডিওতে আমরা যা পড়েছি সেটা ছিল গোলীয় দর্পণ সম্পর্কিত কয়েকটি সংজ্ঞা এবং তার আগে কিভাবে গোলীয় দর্পণ থেকে প্রতিফলন হয়, কিভাবে গোলীয় দর্পণের অভিলম্ব টানতে হয় সে সকল সম্পর্কে আমরা পড়েছি। আজকে গোলীয় দর্পণ সম্পর্কিত যে কয়েকটি সংজ্ঞা, সেই সংজ্ঞার মধ্যে এখনও আমাদের দুটি সংজ্ঞা বাকি আছে, সেই দুটি সংজ্ঞা পড়ব। তো সেই দুটি সংজ্ঞার মধ্যে আমাদের যেটা 5 নম্বর সংজ্ঞা, তার আগে আমাদের 4টে সংজ্ঞা হয়েছিল। গোলীয় দর্পণের মেরু যেটা আমাদের ছিল, এই যে গোলীয় দর্পণের এটা মধ্যবিন্দু, এটা যদি উত্তল দর্পণ হয় তার মধ্যবিন্দুকে বলে গোলীয় দর্পণের মেরু, এখানে অবতল দর্পণের গোলীয় দর্পণকে মধ্যবিন্দুকে মেরু বলে। আবার বক্রতা কেন্দ্র কোনো একটা দর্পণ যদি কোনো একটা গোলকের অংশ হয়, সেই গোলকের কেন্দ্রটাকে বক্রতা কেন্দ্র, এখানেও এই গোলকের কেন্দ্রটাকে বলা হচ্ছে বক্রতা কেন্দ্র। আবার এই গোলকের ব্যাসার্ধগুলিকে বলা হয় বক্রতা ব্যাসার্ধ। এর সঙ্গে আরেকটি জিনিস ছিল, সেটা ছিল এই যে গোলীয় দর্পণের মেরু আর এই বক্রতা কেন্দ্র, এই দুটোকে যদি আমি যোগ করি, এভাবে যদি আমি দুটোকে যোগ করি, তাহলে যোগ করলে কি পাবো? একটি সরল রেখা পাবো। এটাকে আমাদের কি বলা ছিল? প্রধান অক্ষ। তাহলে এটার নাম ছিল প্রধান অক্ষ। আমি এখানে লিখছি, এটার নাম প্রধান অক্ষ, এটার নাম ছিল প্রধান অক্ষ। আবার এইটার ক্ষেত্রে একই রকম, এই যে গোলীয় দর্পণের মেরু আর এই বক্রতা কেন্দ্র, এই দুটিকে যদি আমি এখানে যোগ করি, তাহলে এই ক্ষেত্রে আমি কি পাবো বলো তো? এই ক্ষেত্রে আমি পাবো প্রধান অক্ষ। এই যে এই জায়গাটা, এটা কেন্দ্র প্রধান অক্ষ। গোলীয় দর্পণের মেরু আর বক্রতা কেন্দ্র দুটিকে যোগ করলে যে সরল রেখা পাওয়া যায়, সেই সরল রেখাটিকে বলা হচ্ছে প্রধান অক্ষ। তাহলে এটা হলো প্রধান অক্ষ, আমার এখানে নামটা লেখা আছে, এটাই প্রধান অক্ষ। আবার এই যে অবতল দর্পণ, তার ক্ষেত্রে এটা হচ্ছে প্রধান অক্ষ। এইবার আমাদের যেখানে যেটা লেখা আছে 5 নম্বর, প্রধান ফোকাস বা মুখ্য ফোকাস। এই প্রধান ফোকাস বা মুখ্য ফোকাস কাকে বলে আমরা এখানে দেখব। তা আমি মনে করছি এই যে অবতল দর্পণ, এই দর্পণে একটি আলোকরশ্মি এসে পড়ছে। কিভাবে পড়ছে দেখো, এই দর্পণে একটি আলোকরশ্মি আসছে এই দিক থেকে, এই রকমভাবে আলোকরশ্মিটি আসছে, এইভাবে আলোকরশ্মিটি আসছে। কেমনভাবে দেখো, গোলীয় দর্পণে যে আলোকরশ্মিটি এসে পড়ছে সেটা প্রধান অক্ষের সঙ্গে কিন্তু সমান্তরাল, অর্থাৎ এই প্রধান অক্ষ এবং এটা রেল লাইনের মতন এসে পড়ছে, যেটাকে আমরা সমান্তরাল বলি। তাহলে প্রধান অক্ষের সমান্তরালে একটি আলোকরশ্মি এসে পড়লো গোলীয় দর্পণ। কোন দর্পণে বলো তো? অবতল দর্পণ। আবার এটার ক্ষেত্রে একই রকম, উত্তল দর্পণে পড়বে। তা উত্তল দর্পণে তো এই দিক থেকে আলোকরশ্মি আসবে না, কারণ এইদিকে প্রলেপ দেওয়া আছে বা রং করা আছে। তাহলে এই দিক থেকে একটি আলোকরশ্মি এসে পড়লো এখানে, এখানে পড়লো। ওকে, এবার এই আলোকরশ্মিটি কোন দিকে যাবে বা এই আলোকরশ্মিটি কোন দিকে যাবে এটা এবার দেখব। এই যাওয়ার জন্য আমরা আগের দিন বলেছিলাম, আমি আজকে আবার বলছি যে কিভাবে প্রতিফলনটা হয়। না, এটা করার জন্য তোমাকে কি করতে হবে? যেখানে আলোকরশ্মিটা পড়লো, এই যে জায়গাটা, এখানে আলোকরশ্মিটা পড়ছে, তো এই জায়গাটাকে আমি একটু ভালো করে দেখাচ্ছি। দেখো, এই যে যেখানে আলোকরশ্মিটা এসে পড়লো, এই জায়গাতে আলোকরশ্মিটা এসে পড়েছে। দেখো, এটা পরল দর্পণ। তাহলে যেখানে পড়লো সেই জায়গাটাকে মোটামুটি আমাদের একটি সরল রেখার মতন করে নিতে হবে, ছোট একটি জায়গা নিতে হবে। এটাই দর্পণটা ছিল, এটাকে বাড়ালে এটাই দর্পণটা ছিল কিন্তু। তাহলে এই যে ছোট্ট একটি জায়গা নিলাম, এই ছোট জায়গাটা দেখো কেমন দেখা যায় বলতো? সরল রেখার মতন। এইটাই কিন্তু আমাদের প্রতিফলক, এটার উপর এসে পড়ছে। এখন এই প্রতিফলকে আলোকরশ্মি যখন প্রতিফলন হয় কিভাবে যায়? আলোকরশ্মি প্রতিফলন হতে গেলে আপতন কোণ আর প্রতিফলন কোণ সমান হয়, সেইভাবেই কিন্তু আলোকরশ্মি যায়। তাহলে এক্ষেত্রে আলোকরশ্মিটা কেমন যাবে দেখো, আমি এক্ষেত্রে লম্ব আনছি। তাহলে আমার এই নীল কলমটা প্রতিফলকের উপর বসাবো, এই লাইনটার উপর, এই যে এই লাইনটার উপর বসে গেছে, এই দেখো। ওকে, তাহলে এখানে বসালে কি হবে? এই যে লম্বটা, এই লম্বটা দেখো তুমি, এই লম্বটা কিন্তু কোন দিকে যাচ্ছে বলো তো? কেন্দ্রের দিকে। আমরা আগের ভিডিওতে বলেছি কিন্তু যে গোলীয় দর্পণে লম্ব টানাটা খুব সহজ। গোলীয় দর্পণে লম্ব টানতে গেলে ওই দর্পণ থেকে কেন্দ্র, বক্রতা কেন্দ্রকে যোগ করে দাও, তাহলেই কিন্তু লম্ব হবে। তাহলে এক্ষেত্রে এইটার থেকে বক্রতা কেন্দ্রকে আমি যোগ করে দিলাম, এই বক্রতা কেন্দ্রকে যোগ করলেই কিন্তু আমাদের হয়ে গেল লম্ব বা অবিলম্ব। তাহলে এক্ষেত্রে এই যে কোণ, এই কোণটা হচ্ছে আপতন কোণ। আবার এই কোণটা যতটা, এই দিকের কোণটাও ততটাই হবে। তাহলে সেক্ষেত্রে আমাদের যে রশ্মিটা, প্রতিফলিত রশ্মি, সেটা কোন পথ দিয়ে যাবে দেখো? এই প্রতিফলিত রশ্মি এই পথ দিয়ে সোজা এখান দিয়ে বেরিয়ে যাবে, এখান দিয়ে বেরিয়ে যাবে। ওকে, আবার এখানে টেনে দিলাম আমি। একই রকম ভাবে যদি আমি আরেকটি রশ্মি এই নিচের দিকে নিই, এই নিচের দিকে আরেকটি রশ্মি নিলাম, দেখো এই রশ্মিটাও কিন্তু প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল। তাহলে দুটি রশ্মি নিয়েছি, এখানে একটি, এখানে একটি, দুটি রশ্মি কিন্তু প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল। আমি প্রথমে অবতল দর্পণটা দেখাচ্ছি,
তারপরে আমরা উত্তল দর্পণটি দেখাবো। তাহলে দুটি রশ্মি যদি প্রধান অক্ষের সমান্তরাল হয় তাহলে এই রশ্মিটা আবার কীরকম ভাবে যাবে, একই পথ। সেক্ষেত্রে কি হবে, এখানেও আবার অভিলম্ব টানতে হবে, এবং আমরা জানি অভিলম্বটা খুব সহজ, এটার সঙ্গে এই কেন্দ্র যোগ করে দেবো তাহলে অভিলম্ব হয়ে যাবে। তাহলে দেখো এইটি হয়ে গেল আমাদের অভিলম্ব। তাহলে এটা যদি অভিলম্ব হয় আলোক রশ্মি কোন পথে যাবে না, এই কোণটা হচ্ছে আপতন কোণ। তাহলে এই একই রকম কোণ প্রতিফলন কোণ, কারণ আপতন কোণ আর প্রতিফলন কোণ সমান। তাহলে সেক্ষেত্রে দেখো এই আলোক রশ্মিটা এই পথ দিয়ে বেরিয়ে যাবে, এই পথ দিয়ে বেরিয়ে যাবে, এবং দেখা যাবে, দেখবে যে দুটি আলোক রশ্মি কিন্তু ওই একটি বিন্দু দিয়ে ছেদ করেছে, এবং সেই বিন্দুটিও হবে কিন্তু এই প্রধান অক্ষের উপরের একটি বিন্দু, প্রধান অক্ষের উপরের একটি বিন্দুতে ছেদ করবে। তুমি যদি আবার এইখানে আরেকটি আলোক রশ্মি লাও প্রধান অক্ষের সমান্তরালে, যদি আরেকটি আলোক রশ্মি তুমি নিয়ে দেখো তাহলে সেক্ষেত্রেও দেখবে ওই আলোক রশ্মিটিও ওই বিন্দুকেই যাবে। দুটি, তিনটি, চারটি, একসঙ্গে অনেকগুলি আলোক রশ্মি নেওয়া যায়, কিন্তু সেক্ষেত্রে ছবিটা দেখতে খারাপ লাগবে, তাই আমি দুটি আলোক রশ্মি নিয়েছি। এবং দেখো এই দুটি আলোক রশ্মি প্রতিফলনের পর তারা কিন্তু এই প্রধান অক্ষের উপরে, এই যে প্রধান অক্ষ, এই প্রধান অক্ষটার উপরের একটা বিন্দুতে গিয়ে কি করলো বলো তো, ছেদ করলো। এই যে বিন্দুটা, এই বিন্দুটাকেই আমরা বলি ফোকাস। এই বিন্দুটা এফ, ফোকাসকে এফ, আমার এখানে লেখা হয়নি, আমি এখানে লিখে দিলাম এফ, বড় হাতের এফ, কেননা এটা একটা বিন্দু, এটাই হচ্ছে ফোকাস। তাহলে বোঝা গেল অবতল দর্পণের ফোকাস। এবার আমরা উত্তল দর্পণের ফোকাসে যাই। চলো, উত্তল দর্পণে একটি আলোক রশ্মি এসে পড়েছে। এবার এই যে আলোক রশ্মিটি যদি এসে পড়ে, এই আলোক রশ্মিটা কোন পথে যাবে দেখো। তাহলে এর জন্য আমাকে কি করতে হবে, একটি অভিলম্ব টানতে হবে। তাহলে আমি একটি অভিলম্ব টানছি। অভিলম্বটা কিভাবে, অভিলম্ব তার এই দিকে হয় না, অভিলম্ব এই দিকে হবে। তাহলে কিভাবে হবে, এক কাজ করো, প্রথমে এই যে জায়গাটা, আমি এই জায়গাটাকে মুছে দিলাম। এই যে জায়গাটা, এই যে একটা ছোট্ট জায়গা, এই জায়গাটা হচ্ছে সোজা একটা জায়গা। তাহলে এখানে যদি আমি কলমটি বসাই, এই কলমটির অভিলম্বটা তো এই দিকে যাবে, এটা তো এই দিকে যাবে, কারণ এই আলোক রশ্মি এই পথে বেরোবে, ওই দিকে ভিতর দিকে তো আর আলোক রশ্মি যাবে না, কারণ ওই দিকটা রং করা আছে। এইটাকে দেখো যদি আমি উল্টা দিক করে বসাই, তাহলে দেখো আমাদের এটা যদি, এই যে অভিলম্বটা, এই অভিলম্বটা যদি এদিকে করা হয় ভিতরের দিকে, তাহলে অভিলম্বটা দেখো একটু ভালো করে দেখলে, এই অভিলম্ব এই দিক পথ থেকে, এই দিক থেকে, তাহলে অভিলম্বটা কি হবে, এইভাবে অভিলম্বটা দেখো, এই যে কেন্দ্রের সঙ্গে যাচ্ছে। এবার দেখো এই অভিলম্বটাকে যদি আমি ঘুরিয়ে, এই অভিলম্বটাকে যদি আমি ঘুরিয়ে দিই, ঘুরিয়ে যদি এই দিকে করি, এই দিকে, তাহলে কি হবে দেখো, ওই অভিলম্বটাই সোজা সোজা বেরিয়ে যাবে। অর্থাৎ এদিকে অভিলম্ব টানতে গেলে ওই বক্রতা কেন্দ্র থেকেই এদিকে নিয়ে আসতে হবে। তাহলে এদিকের অভিলম্বটার দিক কোনটি হলো দেখো, এদিকের অভিলম্বটির দিক হয়েছে এই জায়গাটা, এখান থেকে যাবে। তাহলে আমি অভিলম্বটি টানছি, দেখো এই অভিলম্বটা যদি এখান থেকে টানি তাহলে এই রকম হলো, এই পথ দিয়ে অভিলম্বটি কেন্দ্রের সঙ্গে যুক্ত হবে। অর্থাৎ এক্ষেত্রে যেমন অবতল দর্পণের ক্ষেত্রে অভিলম্বটা কেন্দ্রের সঙ্গে যোগ করলে হয়, উত্তল দর্পণের ক্ষেত্রেও অভিলম্বটা কেন্দ্রের সঙ্গে যোগ করলেই হবে। অভিলম্বটা ভিতরের দিকে থাকবে না, ভিতরের দিক থেকে সোজা সোজা নিয়ে যেতে হবে, বাইরের দিকে থাকবে। তাহলে এক্ষেত্রে কি হবে, এটা হলো আপতন কোণ, এটা হবে প্রতিফলন কোণ, কারণ আলোক রশ্মি তো এই দিকে যাবে। এই দিকে যেটা ছিল আমাদের দর্পণটা, এই দর্পণের এই দিকটা তো আমাদের প্রলেপ দেওয়া আছে, তাহলে এই ভিতরের দিকে তো কোনো আলোক রশ্মি যাবে না, সবই বাইরের দিকে যাবে। তাহলে সেক্ষেত্রে আলোক রশ্মি কোন পথে যাবে, এটা প্রতিফলন কোণ। তাহলে এইখান থেকে আমি নীল কলমেই আঁকছি, এইখান থেকে প্রতিফলিত রশ্মিটা এই পথ দিয়ে বেরিয়ে যাবে। বোঝা গেল? আবার এটা একটা, আবার যদি আমি এখানে অপর একটি আলোক রশ্মি নিই, এখানে যেমন দুটি আলোক রশ্মি নিয়েছি, আমি এক্ষেত্রেও দুটি আলোক রশ্মি নিলাম, তাহলে সেক্ষেত্রে কি হবে, একই রকম এখানেও অভিলম্ব টানতে হবে। এবং কেমন হবে অভিলম্বটা, অভিলম্বটা ওই কেন্দ্র থেকে আসবে। আমি তাহলে কেন্দ্র থেকে সোজা সোজা অভিলম্বটা টানার চেষ্টা করছি। যদি কেন্দ্র থেকে অভিলম্বটা টানি তাহলে দেখো এই অভিলম্বটা এইভাবে সোজা সোজা এই পথে আসবে। আমি এখান থেকে টানার চেষ্টা করছি, ডট ডট লাইনটা দিলাম এই ভিতরের দিকে, হ্যাঁ এখান থেকে আসছে। তাহলে এই দিকে এবার আমি সোজা করে দেবো, এই দিকে এইভাবে যদি আমি সোজা নিয়ে আসি তাহলে এইটাই হলো অভিলম্ব, ওই কেন্দ্রের থেকে আসবে, বক্রতা কেন্দ্র থেকে। তাহলে এখানে এই কোণটা যতটা, এই কোণটাও হবে ততটা। বোঝা গেছে? তাহলে যদি তাই হয়
তাহলে প্রতিফলিত রশ্মিটা কোন পথ দিয়ে যাবে? দেখো এখান থেকে এই পথ দিয়ে প্রতিফলিত রশ্মিটা বেরিয়ে যাবে। এবার দেখো এই যে একটি প্রতিফলিত রশ্মি আর এই একটি প্রতিফলিত রশ্মি, তারা কি একসঙ্গে কোথাও মিলেছে? মিলবে না। এ তো ওই দিকে যাচ্ছে, এ আবার নিচের দিকে যাচ্ছে, পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে, তাহলে এরা তো মিলবে না। যদি না মিলে তাহলে সেক্ষেত্রে কি করব? এই রশ্মি দুটিকে আমি একটু পেছনের দিকে বর্ধিত করার চেষ্টা করব। দেখো এই পেছন দিকে বর্ধিত করলে তোমরা কিন্তু এই ডট ডট লাইন দিয়ে বর্ধিত করবে, কেননা পেছন দিকে তো আর আলোক রশ্মি যায়নি। আমি আলোক রশ্মিকে পেছন দিকে জোরপূর্বক একটু লাইন দিয়ে নিয়ে আসার চেষ্টা করছি। তাহলে এটাকেও যদি আমি পেছনের দিকে ওইভাবে বর্ধিত করি, তাহলে তোমরা দেখতে পাবে, তোমাদের মনে হবে যেন এই একটি বিন্দু, এবং এই বিন্দুটাও দেখো প্রধান অক্ষের, এই যে প্রধান অক্ষ, এই লাইনটা, কালো লাইনটা, এই প্রধান অক্ষের উপরেই বিন্দুটা, সেই বিন্দু থেকে মনে হবে কি যেন দুটি রশ্মি বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ অপসৃত হচ্ছে, একটা বিন্দু থেকে দূরে সরে যাচ্ছে, অপসারিত হচ্ছে। রশ্মিগুলি পরস্পর দূরে সরে যাওয়াকে বলা হয় অপসারিত হওয়া। তাহলে এখানে কি মনে হচ্ছে? একটি বিন্দু থেকে আলোক রশ্মিগুলি পরস্পর দূরে সরে যাচ্ছে। এই যে বিন্দুটা, এটাকেই বলা হচ্ছে ফোকাস বা প্রধান ফোকাস। তাহলে প্রধান ফোকাস কাকে বলে একবার বলে দিয়েছি, দেখো সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ। কার সমান্তরাল? প্রধান অক্ষ। তাহলে প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ, প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ দুটোতেই একই আছে। গোলীয় দর্পণ থেকে প্রতিফলনের পর, এখান থেকে প্রতিফলন হচ্ছে, এখান থেকে প্রতিফলন হচ্ছে, এখান থেকে প্রতিফলন, এই জায়গা থেকে প্রতিফলন, প্রতিফলনের পর একটি বিন্দুতে এসে মিলিত হয়। অবতল দর্পণের ক্ষেত্রে একটি বিন্দুতে এসে মিলিত হয়, ওই বিন্দুটিকে অবতল দর্পণের প্রধান ফোকাস বা মুখ্য ফোকাস বলে। বোঝা গেল? আবার উত্তল দর্পণের ক্ষেত্রে প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ প্রতিফলনের পর প্রধান অক্ষের উপরের একটি বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, পরস্পর সরে যাচ্ছে, ওই বিন্দুটিকে উত্তল দর্পণের প্রধান ফোকাস বলে। বোঝা গেল? তাহলে দুটোকে একসঙ্গে করলে কি হবে? দুটোকে একসঙ্গে করলে এরকম, প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ গোলীয় দর্পণ থেকে প্রতিফলনের পর, এখানেও প্রতিফলনের পর একটি বিন্দুতে মিলিত হয়, ব্র্যাকেটে আমরা লিখলাম অবতল, অথবা একটি বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, ব্র্যাকেটে আমরা লিখলাম উত্তল। ওই প্রধান অক্ষের উপরের ওই বিন্দুটিকে, প্রধান অক্ষের উপরের ওই বিন্দুটিকে বলা হয় প্রধান ফোকাস বা মুখ্য ফোকাস। বোঝা গেল? বেশ, তাহলে আমি যদি আরেকবার বলি, প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ গোলীয় দর্পণ থেকে প্রতিফলনের পর প্রধান অক্ষের উপরের একটি বিন্দুতে মিলিত হয়, অথবা প্রধান অক্ষের উপর কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, প্রধান অক্ষের উপরের ওই বিন্দুটিকে বলা হয় প্রধান ফোকাস বা মুখ্য ফোকাস। বেশ, এটা হয়েছে। এইবার আমাদের গোলীয় দর্পণ সম্পর্কিত আরেকটি সংজ্ঞা আছে 6 নম্বর, এটা 5 নম্বরে ছিল। 6 নম্বর সংজ্ঞাটি হচ্ছে ফোকাস দূরত্ব। ফোকাস দূরত্ব, এটিকে ছোট হাতের এফ লিখবো, কেন এটা একটা তো দূরত্ব, তাই ছোট হাতের এফ। এবার কাকে ফোকাস দূরত্ব বলে? ফোকাস দূরত্ব দেখো, এই যে এটা প্রধান ফোকাস আর এটা মেরু, এই মেরু আর প্রধান ফোকাসের যে দূরত্ব, মানে এখান থেকে এই দূরত্বটা পি থেকে এফ, আমি লিখে দিচ্ছি পি থেকে এফ, এই দূরত্বটা, এই পিএফ দূরত্বটাকেই বলা হচ্ছে ফোকাস দূরত্ব। তাহলে প্রধান ফোকাস এবং মেরু এই দূরত্বটাকে বলা হচ্ছে ফোকাস দূরত্ব।